কোরিয়ার সবচেয়ে সুনামধন্য স্কুলগুলোর মধ্যে একটি হচ্ছে এই জিনসেন হাই স্কুল। এই স্কুলটি পড়াশোনার জন্য ভালো হলেও এর আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য। এখানে প্রভাবশালী ও ধনী পরিবারের সন্তানদের দাপটে দুর্বল শিক্ষার্থীদের জীবন হয়ে উঠেছিল একেবারে নরকের মতো। প্রতিদিনের অপমান, ভয় আর নির্যাতনের শিকার হতে হতেই অনেকে হারিয়ে ফেলেছিল বেঁচে থাকার ইচ্ছাটুকুও। আর সেই নির্মমতার শিকার হয় স্কুলের একজন সায়েন্স টিচারের ছেলেও। তাই নিজের ছেলেকে এমন নির্যাতনের হাত থেকে বাঁচাতে তিনি এমন এক ধরনের ভাইরাস তৈরি করে ফেলেন যার কারণে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। তিনি জানতেন না তার এই আবিষ্কার একদিন তার নিজের ছেলেসহ পুরো পৃথিবীর জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। সেই ভাইরাসের কারণে স্কুলের সবাই একে একে পরিণত হতে থাকে রক্তপিপাসু জম্বিতে। স্কুলের প্রতিটি করিডোর, ক্লাসরুম আর সিঁড়ি পরিণত হয় মৃত্যু ফাঁদে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা শুধু স্কুলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ভাইরাসটি স্কুল থেকে শহরে এবং ধীরে ধীরে পুরো দেশে ছড়াতে শুরু করে। এমন পরিস্থিতিতে সবাই কিভাবে নিজেদের জীবন বাঁচাবে আর এর শেষ পরিণতি কি হবে, এই সব কিছু দেখব আজকের এই শ্বাসরুদ্ধকর জম্বি থ্রিলার মুভিটিতে। আর আপনাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে চলুন লাইক আর সাবস্ক্রাইব করে শুরু করি আজকের এই সুন্দর গল্পটি। গল্পটি শুরু হয় সায়েন্স টিচারের ছেলে জিনসুকে দিয়ে। তাকে এই নির্জন ছাদে ডাকা হয়েছে কারণ সে সুইসাইড করার চেষ্টা করেছিল আর সে সুইসাইড নোটে ইয়ংগুয়ের নাম লিখেছিল। আর এই ইয়নগুই হচ্ছে স্কুল গ্যাংয়ের লিডার। তাই সে জিনসুকে ভয় দেখানোর জন্য এখানে নিয়ে আসে, কারণ সে যদি মারা যেত তাহলে তারা বিপদে পড়ে যেত। তাই এই অপরাধের শাস্তি দেওয়ার জন্য ইয়নগুই তার ডান হাত মিনজুকে দিয়ে তাকে মারধর করাতে শুরু করে। কিন্তু মিনজু যখন জিনসুকে মারছিল তখন হঠাৎ জিনসুর মধ্যে কিছু পরিবর্তন আসে। সে মিনজু আর বাকিদের উপর আক্রমণ করতে যায়। তাই মিনজু তাকে ধাক্কা দিয়ে দেয়। ধাক্কা খেয়ে জিনসু ছাদ থেকে নিচে পড়ে যায়। তা দেখে মিনজু অবশ্য ভয়ও পেয়ে যায়। ছাদ থেকে পড়ার পরেও জিনসু মারা যায় না, কারণ এর আগে তার বাবা তাকে একটি ভাইরাসের ইনজেকশন দিয়েছিল। এরপর জিনসুকে হাসপাতালে নেওয়া হয়। এত উপর থেকে পড়ার কারণে তার শরীরের প্রায় সব হাড়ই ভেঙে গিয়েছিল। তাই তার অপারেশনের ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু এত কিছু হওয়ার পরেও সে বেঁচে ছিল। এর কিছু সময় পর হসপিটালে তার বাবা আসে। এসে দেখে তার ছেলে এখনো বেঁচে আছে। তিনি তার ছেলের সঙ্গে কথা বলছিলেন। ঠিক তখনই জিনসুর শরীরে আবারও অদ্ভুত পরিবর্তন শুরু হয় আর দেখতে দেখতে সে একদম হিংস্র হয়ে যায়। তখন তার বাবা পকেটে হাত দেয় কিছু একটা বের করার জন্য, কিন্তু দেখেন সেটা তিনি আনেননি। আসলে এমন অবস্থায় তার ছেলেকে একটা ইনজেকশন দেওয়ার দরকার ছিল, কিন্তু ছেলের এমন অ্যাক্সিডেন্টের কথা শুনে তাড়াহুড়োতে সেটা বাড়িতেই ফেলে এসেছে। আর এদিকে ততক্ষণে জিনসু জম্বিতে পরিণত হতে শুরু করে। এসব দেখে তার বাবা বাধ্য হয়ে ছেলেকে মারার সিদ্ধান্ত নেয়, কারণ সে যদি একবার জম্বি হয়ে যায় তাহলে এই ভাইরাস চারপাশে ছড়িয়ে পড়বে। তাই তিনি নিজের বুকে পাথর চাপা দিয়ে তার ছেলেকে মেরে ফেলতে বাধ্য হয়। এরপর তিনি সবার চোখের আড়ালে একটি লাগেজে করে তার ছেলের ডেড বডি নিয়ে যাচ্ছিল। নিয়ে যাওয়ার সময় লাগেজটি পড়ে যায়। তখন তিনি দেখেন তার ছেলে এখনো বেঁচে আছে এবং সে পুরোপুরি জম্বি হয়ে গিয়েছে। সেটা দেখে তিনি ভয় পেয়ে যান। এরপর 2 মাস পরের ঘটনা দেখানো হয়। এখন স্কুলের পরিবেশ একদম স্বাভাবিক ছিল। সবাই যে যার মতো পড়াশোনা আর নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু কেউ জানতোই না খুব শীঘ্রই তাদের এই সুন্দর স্বাভাবিক জীবনটা বদলে যাবে। এখানে প্রথমে আমরা সায়েন্স ল্যাবে কয়েকজন স্টুডেন্টকে দেখি। তারা ক্লাসরুম পরিষ্কার করে চলে যায়, কিন্তু হাইনজু নামের একটি মেয়ে তখনও ক্লাসে ঘুমিয়েছিল। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙলে সে দেখে পুরো ক্লাসরুম ফাঁকা। বের হওয়ার সময় হঠাৎ পাশের একটা রুম থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। সেই কৌতূহল থেকে সে এগিয়ে গিয়ে দেখে একটা বক্সের নিচে কিছু একটা আটকে আছে। বক্সটা সরাতেই সে দেখে একটা কাচের বাক্সের ভেতরে ইঁদুর রাখা। সেটা দেখে সে মজা করে কাচের বক্সের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দিতেই ইঁদুরটা তার আঙ্গুলে কামড় বসিয়ে দেয়। ঠিক তখনই সেখানে সায়েন্স টিচার মিস্টার লি চলে আসেন। মেয়েটির হাতে কামড়ের দাগ দেখে তিনি বুঝে যান যে মেয়েটির ভেতরে হয়তো ভাইরাসটি ঢুকে গিয়েছে। তাই তিনি সেটা জানার জন্য মেয়েটিকে আর যেতে দেন না, সেখানেই আটকে ফেলেন। কিন্তু তখনও তিনি বুঝতে পারেননি এই ছোট্ট ঘটনাটাই সামনে কত বড় বিপদ ডেকে আনতে যাচ্ছে। এদিকে স্কুল ছুটি হয়ে যাওয়ায় সবাই যে যার মতো বাড়ি ফিরতে শুরু করে। এখানে আমরা গল্পের নায়ক চংসাংকে দেখি। সে তার মায়ের সঙ্গে মেসেজে কথা বলছিল, কারণ তার বাবা মা নতুন একটা চিকেন রেস্টুরেন্ট খুলেছে। তাই তার বন্ধু গিয়ংসু তাকে বলছিল তাদের রেস্টুরেন্টের চিকেন খাওয়াতে। ঠিক তখনই সেখানে গল্পের নায়িকা অঞ্জু আর তার বেস্ট ফ্রেন্ড ইসাক চলে আসে। অঞ্জু জানায় তার মা তাদের সবাইকে ইনভাইট করেছে তাদের রেস্টুরেন্টের চিকেন খেতে, তাই এখন তারা একসাথে সবাই সেখানে যাবে।
কিন্তু এই কথাটা চংসান আগে থেকে জানতো না। সে এই কথা শুনে একটু অবাক হয়, কারণ তার মা তাকে এই বিষয়ে কিছু জানায়নি। এরপর সবাই রেস্টুরেন্টে গিয়ে একসঙ্গে মজা করে খাবার খাচ্ছিল। তখন ইসাক সায়েন্স টিচারের ব্যাপার নিয়ে কথা শুরু করে, কারণ সবাই জানতো সায়েন্স টিচারের ছেলে জিনসু বেশ কিছুদিন ধরে নিখোঁজ। এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ছেলের নিখোঁজ হওয়ার পর থেকেই সায়েন্স টিচার মানসিকভাবে ভেঙে পড়েছেন, তাই তিনি কিছুদিন স্কুলেও আসেননি। তবে এখন তিনি আবার স্কুল আসতে শুরু করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে তার গা থেকে এক ধরনের অদ্ভুত বাজে গন্ধ এখন পাওয়া যায়। তারা আরও বলছিল জিনসু খুব ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। এইসব নিয়ে তারা খেতে খেতে গল্প করে। এখানে আরও একটা বিষয় ছিল, অঞ্জর মা ছোটবেলায় মারা গিয়েছে। এরপর থেকেই চংসানের মা তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন, কারণ চংসান আর অঞ্জরা ছোটবেলা থেকেই পাশাপাশি ফ্ল্যাটে থাকতো, তাই তাদের বন্ধুত্বটাও ছিল অনেক গভীর। তবে চংসানের মনে অঞ্জর জন্য শুধু বন্ধুত্ব ছিল না, সে অনেক আগে থেকেই অঞ্জকে পছন্দ করত। কিন্তু তাদের এত সুন্দর বন্ধুত্বটা যদি নষ্ট হয়ে যায়, এই ভয়ে সে কখনো নিজের মনের কথা অঞ্জকে বলতে পারেনি। পরের দিন সকালে দেখা যায় অঞ্জ স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তা করতে করতে তার বাবার সাথে কথা বলছিল। তার বাবা একজন ফায়ার সার্ভিসের কর্মী, যার কারণে তিনি কাজেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন। তাই নাস্তা করার সময় তিনি অঞ্জকে বলে পড়াশোনা নিয়ে বেশি চাপ না নিতে এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে, কারণ তার বাবার কাছে রেজাল্টের থেকে তার মেয়ে বেশি ইম্পর্টেন্ট। তিনি যেহেতু সেবামূলক কাজ করেন, তাই তিনি তার মেয়েকে খুব একটা সময় দিতে পারত না। এইসব নিয়ে কথা বলার মধ্যেই তাকে নিতে চংসান চলে আসে। তাদের স্কুলে যেতে দেরি হয়ে যাবে দেখে অঞ্জ নাস্তা শেষ না করেই চংসানের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা দুজন ছোটবেলা থেকে একসঙ্গে স্কুলে যেত। এদিকে স্কুলে ইয়নজু আর হ্যামসাং নামের দুজন স্টুডেন্ট আবারও ইয়নগুয়ের নির্যাতনের শিকার হয়। ইয়নগুই তাদের দুজনকে একটা কনস্ট্রাকশন রুমে নিয়ে যায়। সেখানে মেয়েটির কাপড় চোপড় ছিঁড়ে তার ভিডিও রেকর্ড করে, যাতে পরে সেই ভিডিও দেখিয়ে তাকে ভয় দেখাতে পারে। ঠিক তখনই সেখানে সুহুক নামের একজন ছেলে আসে। সে ইয়ংগুয়ের হাত থেকে তাদের বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মিনজু মেয়েটিকে ভয় দেখিয়ে বলে সে যদি এখন এখান থেকে চলে যায় তাহলে সে এই ভিডিওটি তার মার কাছে পাঠিয়ে দিবে। এ কথা শুনে ভয়ে তারা আর সুহুকের সঙ্গে যায় না। তাই সুহুক আর কিছু করতে না পেরে সেখান থেকে চলে আসে। আসলে সুহুক স্কুলের একজন ভালো বাস্কেটবল প্লেয়ার এবং আগে একটি ফাইটিং গ্রুপের সাথে সে জড়িত ছিল, তাই তাকে দেখে ইয়নগুয়ের সঙ্গীরা ভয় পেত। এরপর ক্লাসে যাওয়ার পথে সুহুকের সঙ্গে অঞ্জর দেখা হয়। এখানে জানা যায় যে অঞ্জ সুহুককে পছন্দ করে, তাই অঞ্জ সিদ্ধান্ত নিয়েছে আজ তার মনের কথা সে সুহুককে জানাবে। এই জন্য সে সুহুককে ডেকে বলে টিফিন টাইমে সে যেন তার সঙ্গে ছাদে দেখা করে। অঞ্জ হঠাৎ করে ছাদে দেখা করতে বলায় সুহুক একটু অবাক হয়। সে জানতে চায় কেন তাকে ছাদে যেতে হবে, কিন্তু অঞ্জ তখন কিছু বলে না, শুধু জানায় ছাদে আসলেই জানতে পারবে। এই বলে তারা ক্লাসরুমে যায়, আর এর মধ্যে ক্লাস টিচার মিস পার্ক ক্লাসে চলে আসে। তিনি সবাইকে শান্ত হয়ে বসতে বলে সবার ফোন জমা নিচ্ছিলেন, কারণ ক্লাসে নিজের কাছে ফোন রাখা অ্যালাউ না। তখন টিচার তাদেরকে জিজ্ঞেস করে তারা কেউ হায়ঞ্জু সম্পর্কে কিছু জানে কিনা, কিন্তু কেউ হায়ঞ্জু সম্পর্কে কিছুই বলতে পারে না। তখন টিচার অবাক হয়ে বলে হায়ঞ্জু তো গতকাল থেকে বাসায় ফেরেনি। এই কথা শুনে ক্লাসের সবাই অবাক হয়ে যায়, কারণ তাদের ক্লাসমেট হায়ঞ্জু যে গতকাল থেকে নিখোঁজ এটা তারা কেউই জানতো না। তখন ক্লাসের সেকেন্ড বয় ইয়াংমিন জানায় আগের দিন তারা একসঙ্গে সায়েন্স ল্যাব পরিষ্কার করেছিল, তারপর তাকে আর কেউ দেখেনি। একথা শুনে মিস পার্ক সায়েন্স টিচার মিস্টার লির কাছে যান এবং তাকে জিজ্ঞেস করেন তিনি হায়ঞ্জুকে শেষবারের মতো কখন দেখেছিলেন। সায়েন্স টিচার তখন বলে তিনি তাকে দেখেননি, কারণ আগের দিন কিছু কাজের জন্য তিনি তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিলেন। এরপর মিস পার্ক চলে গেলে সায়েন্স টিচার সোজা সেই রুমে যান যেখানে তিনি হায়ঞ্জুকে আটকে রেখেছিলেন। সেখানে গিয়ে তিনি ল্যাপটপে রেকর্ডিং অন করে বলেন হায়ঞ্জু শরীরে যে ইনফেকশন ছড়িয়েছে সেটা থামানোর জন্য তিনি একটি ইনজেকশন দিয়েছিলেন, কিন্তু সেই ইনজেকশনের প্রভাব বেশিক্ষণ থাকছে না। আসলে মিস্টার লি এই ভাইরাসটা ইঁদুরের উপর পরীক্ষা করছিলেন, আর সেই ইঁদুরই হায়ঞ্জুকে কামড়ে দিয়েছিল, ফলে ইঁদুরের শরীরে থাকা ভাইরাসটা হায়ঞ্জুর শরীরে চলে যায়। তবে হায়ঞ্জু কোনো সাধারণ মেয়ে ছিল না, সেও ছিল সেই ইয়নগুয়ের দলের একজন। কিছুক্ষণের মধ্যে আবারও হায়ঞ্জুর শরীরে ইনফেকশনের প্রভাব দেখা দিতে শুরু করে। তখন মিস্টার লি তাকে আরেকটা ইনজেকশন দেয়, এতে হায়ঞ্জু কিছুটা স্বাভাবিক হয়ে আসে। তখন সে মিস্টার লির কাছে রিকোয়েস্ট করে যাতে সে তাকে না মারে। এই কথা শুনে মিস্টার লির নিজের ছেলের কথা মনে পড়ে যায়, কারণ তারাই জিনসুকে অনেক বেশি নির্যাতন করত। তিনি আসলে নিজের ছেলেকে এই নির্যাতন থেকে বাঁচানোর জন্যই এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন যার দ্বারা তার ছেলের শরীর ও মস্তিষ্কে এমন পরিবর্তন আসবে যাতে সে শক্তিশালী হয়ে ইয়নগুইদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে।
কিন্তু নিজের ছেলের উপর এক্সপেরিমেন্ট করতে গিয়ে তিনি বুঝতে পারেন এই পরিবর্তন তিনি যা চেয়েছিলেন সেরকম না। তাই এখনও তিনি নিজের ছেলেকে বাঁচানোর জন্য এই ভাইরাসের একটা প্রতিষেধক তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এখন যখন সেই মেয়ের শরীরে ভাইরাসটি চলে গিয়েছে, তাই তিনি আবারও নতুন করে পরীক্ষা করে দেখছেন যে এই ভাইরাস সবার শরীরে সেমভাবে প্রভাব ফেলে কিনা। তাই তাকে আরও একটা ইঞ্জেকশন দিয়ে তিনি ক্লাসে চলে যান। কিন্তু কিছু সময় পরেই হায়ঞ্জুর শরীরে হঠাৎ আবারও ইনফেকশনের প্রভাব শুরু হয়। সে জম্বির মতো আচরণ করতে থাকে এবং শেষ পর্যন্ত হাতের বাঁধন ছিঁড়ে ফেলে। অন্যদিকে অঞ্জুদের ক্লাসে হিসু নামের একটা মেয়ের পেটে ব্যথা হচ্ছিল, তাই ক্লাস টিচারের কাছ থেকে পারমিশন নিয়ে সে মেডিকেল রুমে চলে যায়। আর এর মধ্যে হায়ঞ্জু টলতে টলতে ক্লাসরুমে এসে পড়ে যায়। তাকে দেখে সবাই ছুটে আসে, কিন্তু ইঞ্জেকশনের কারণে সে আবারও কিছুটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। তার এমন অবস্থা দেখে ম্যাডাম কারণ জানতে চায়। তখন সে জানায় সায়েন্স টিচার তাকে আটকে রেখেছিল আর তার এমন অবস্থা করেছে। এই কথা শুনে তো সবাই অনেক বেশি অবাক হয়। তার অবস্থা এত খারাপ দেখে সুহুক তাকে পিঠে করে দ্রুত মেডিকেল রুমে নিয়ে যায়। সেই সময় মেডিকেলের ডক্টর হিসুকে পরীক্ষা করতে যাবে, ঠিক তখনই সেখানে হায়ঞ্জুকে নিয়ে সবাই চলে আসে। এতে করে হিসুকে আর পরীক্ষা করা হয় না, কারণ হায়ঞ্জুর অবস্থা বেশ খারাপ ছিল। হিসু কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে যায়। তারা দেখে হায়ঞ্জুর শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে শরীর একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল। এমন সময় আবারও ইনফেকশনের প্রভাব শুরু হয়। সে হঠাৎ অঞ্জকে কামড়ানোর চেষ্টা করে, কিন্তু অঞ্জ কোনো মতে বেঁচে যায়। হায়ঞ্জুর অবস্থা আরও খারাপ হয়ে গেলে শেষ পর্যন্ত তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর তাকে হসপিটালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। তাকে হসপিটালে নিয়ে যেতে এসেছে অঞ্জর বাবা। তিনি একজন ফায়ার সার্ভিসের কর্মী, আর কোরিয়াতে ফায়ার সার্ভিসের কর্মীরা শুধু আগুন নয়, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা বিপদের সময় মানুষকে উদ্ধার করতে তারা কাজ করে। তাই যাওয়ার আগে তিনি অঞ্জুকে বলে যান চিন্তা না করতে। এই বলে হায়ঞ্জুকে নিয়ে তিনি দ্রুত হসপিটালে চলে যান। আর মিস পার্ক তাদেরকে আবার ক্লাসে ফিরে যেতে বলে। তারা যখন ক্লাসে ফিরছিল তখন সুহুক অঞ্জুকে জিজ্ঞেস করে সে কেন তাকে ছাদে ডেকেছে। যদি ইম্পর্টেন্ট কিছু না হয় তাহলে এখনই সে কথা বললে ভালো হতো, কারণ টিফিন টাইমে সে বাস্কেটবল খেলবে। তখন অঞ্জু নিজের নেম প্লেটটা সুহুকের হাতে দেয়। তাদের স্কুলে কেউ কাউকে নিজের নেম প্লেট দিলে তার মানে হচ্ছে সে তার সঙ্গে ডেট করতে চায়। নেম প্লেটটা দেখে সুহুক একটু অবাক হয়ে যায়। সবাই তো জানে অঞ্জু আর চংসানের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু অঞ্জু জানায় তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তারা শুধু ভালো বন্ধু। ঠিক তখনই চংসান জানতে পারে অঞ্জুর হাতে আঁচড় লেগেছে, তাই সে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে অঞ্জুর হাতটা ভালো করে দেখছিল। কিন্তু অঞ্জু বলে তার কিছু হয়নি। এই বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়, কারণ তাদের কথা সম্পূর্ণ হওয়ার আগে সেখানে অঞ্জু চলে এসেছিল। এসব দেখে সুহুক অবাক হয়ে জিজ্ঞেস করে তারা কি কোনো রিলেশনশিপে আছে কিনা। চংসান তখন নিজের মনের কথা লুকানোর জন্য সে বলে পৃথিবীতে আর কোনো মেয়ে না থাকলেও সে কখনো অঞ্জুকে ডেট করবে না। আর সুহুক অনেকদিন ধরে ক্লাসের ক্যাপ্টেন নামরাকে পছন্দ করত। তাই অঞ্জুর কাছ থেকে নেম প্লেট পাওয়ার পর সুহুক তাকে বলতে চেয়েছিল যে সে আসলে অন্য একজনকে পছন্দ করে, কিন্তু সে কথা বলার আগেই সেখানে চংসান চলে আসায় অঞ্জু রাগ করে সেখান থেকে চলে যায়। আর তাই সে তাকে সত্যিটা জানাতেও পারে না। এদিকে হায়ঞ্জির কথা শুনে ক্লাস টিচার পুলিশকে কল করেছিল। সেই জন্য কিছু সময়ের মধ্যেই পুলিশ এসে সায়েন্স টিচারকে গ্রেপ্তার করে। তিনি বারবার বোঝানোর চেষ্টা করেন হায়ঞ্জিকে বাইরে নিয়ে যাওয়া নিরাপদ নয়, আর তিনি নিজেই হায়ঞ্জির কাছে যেতে চাচ্ছিলেন, কিন্তু কেউ তার কথা শোনে না। শেষ পর্যন্ত পুলিশ জোর করে তাকে নিয়ে যায়। আর পুলিশকে খবর দেওয়ার কারণে স্কুলের প্রিন্সিপাল ভীষণ রেগে যান। তিনি ভাবছিলেন এই ঘটনা প্রকাশ পেলে তার স্কুলের সুনাম নষ্ট হয়ে যাবে, তাই মিস পার্ককে তিনি অনেক বকাঝকা করেন। কিন্তু এর মধ্যে বড় একটা বিপদ ঘটে যায়, যেটা কেউ কখনো ভাবতেও পারেনি। মেডিকেল রুমে হায়ঞ্জিকে ইঞ্জেকশন দেওয়ার সময় ডক্টরকে সে কামড়ে দিয়েছিল, আর তাই এখন সেই ডক্টরের শরীরের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে। তিনি নিজেই নিজের তাপমাত্রা পরীক্ষা করেন এবং চিকিৎসা করার চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয় না। ধীরে ধীরে তার শরীরে ভাইরাসের প্রভাব শুরু হয় এবং তিনি জম্বিতে পরিণত হন। আর তখন সময়টা টিফিন টাইম হওয়ার কারণে বেশিরভাগ স্টুডেন্টই ক্যান্টিনে ছিল। ঠিক সেই সময় ইয়নগুই আর তার এক সঙ্গী মেডিকেল রুমের সামনে দিয়ে যাচ্ছিল। তারা দেখতে পায় ডক্টর অদ্ভুত আচরণ করছে। বিষয়টা নিয়ে মজা করতে তারা ভিডিও করতে শুরু করে, কিন্তু হঠাৎ সেই ডক্টর অদ্ভুতভাবে দৌড়ে এসে ইয়নগুইয়ের সঙ্গীর উপরে ঝাঁপিয়ে পড়ে আর তার গালে কামড়ে মাংস ছিঁড়ে ফেলে। এইসব দেখি ইয়নগুই তাকে বাঁচাতে গেলে উল্টো তাকেও কামড়াতে আসে। তখন সে প্রাণপণ দৌড়ে পালিয়ে যায়। কামড় খাওয়ার পর তার সঙ্গীর শরীরেও দ্রুত ভাইরাস ছড়াতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেও জম্বি হয়ে অন্যদের উপর ঝাঁপিয়ে পড়তে শুরু করে।
আর এই ছোট্ট ঘটনাটাই মুহূর্তের মধ্যে পুরো স্কুলটাকে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের দিকে ঠেলে দেয়। আস্তে আস্তে স্কুলের জম্বি সংখ্যা বাড়তে শুরু করে। সেই সময় দেখা যায় ইয়ঞ্জু এতদিন ধরে অত্যাচার সহ্য করতে করতে একেবারেই ভেঙে পড়েছিল। সেই অপমান আর ভয়ের বোঝা আর সহ্য করতে না পেরে সে ছাদে উঠে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই সময় পেছন থেকে হ্যামসাং এসে তাকে আটকানোর চেষ্টা করে আর তাকে বোঝানোর চেষ্টা করে যাতে সে এমন কিছু না করে। কিন্তু ইয়ঞ্জু এখন আর বাঁচতে চায় না। তার ভয় ছিল তার সেই ভিডিও তারা যদি ভাইরাল করে দেয় তাহলে তার জীবন আরো নরক হয়ে যাবে। তখন হ্যামসাং তাকে বোঝানোর চেষ্টা করে সে যেভাবেই হোক সেই ভিডিও সে ডিলিট করে দিবে। ইয়ঞ্জুর অবস্থা দেখে হ্যামসাং এর চোখ দিয়ে পানি চলে আসে। সে ইয়ঞ্জুকে বলে সে তাকে অনেকদিন ধরে পছন্দ করে। এই কথা শুনে ইয়ঞ্জু একটু চুপ হয়ে যায়। তারপর বলে, আমরা দুই লুজার একসাথে হয়ে গেলে আরো বড় সমস্যা হবে। এই বলে সে আবারও লাফ দেওয়ার চেষ্টা করতে গিয়ে দেখতে পায় চারপাশে সবাই ছোটাছুটি করছে। বিভিন্ন ফ্লোর থেকে স্টুডেন্টরা নিচে পড়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে দুজনে হতভম্ব হয়ে যায়। আর ভাগ্যক্রমে তারা ছাদে থাকায় তারা নিচের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিরাপদেই ছিল। নিচে সেই সময় চংসান, অঞ্জ আর তাদের বন্ধুরা ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। আর এই খাবারের সময় অঞ্জ চংসানকে জানায় যে সে সুহুককে পছন্দ করে আর এ কথা সে তাকে বলেছে। এই কথা শুনে চংসান খুব অবাক হয়ে যায় এবং সাথে সে অনেক কষ্টও পায়। আর এর মধ্যে হঠাৎ করে অনেকগুলো জম্বি ক্যান্টিনে ঢুকে পড়ে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই আতঙ্কে দিশাহারা হয়ে যায়। অঞ্জ ভয়ে পালাতে গিয়ে পড়ে যায়। ঠিক তখনই কিছু জম্বি তার দিকে ছুটে আসে, কিন্তু চংসান কোনোভাবে তাকে বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে সুহুক তখন ছিল ক্লাস ক্যাপ্টেন নামরার সঙ্গে। তারা স্কুল গার্ডেনের ভেতরে ছিল। কিছু সময়ের মধ্যে সেখানেও জম্বিরা চলে আসে। তাই সুহুক নামরাকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে তখন স্কুলের সব টিচারই প্রিন্সিপাল রুমে ছিল। ঠিক সেই সময় পুলিশ স্টেশন থেকে প্রিন্সিপালের কাছে ফোন আসে। পুলিশ জানায় কেউ একজন ফোন করে বলেছে স্কুলে জম্বি অ্যাটাক হয়েছে। কিন্তু প্রিন্সিপাল বিষয়টা জেনেও স্কুলের সুনাম নষ্ট হয়ে যাবে এই ভয়ে তিনি বিষয়টাকে একদমই অস্বীকার করেন। তিনি বলেন স্কুলে কোনো জম্বি অ্যাটাক হয়নি, হয়তো কেউ প্র্যাঙ্ক করার জন্য এমনটা করেছে। তিনি মনে করছিলেন পরিস্থিতি তিনি খুব সহজে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। তাই তিনি সব টিচারদের বলেন স্টুডেন্টদের নিজেদের ক্লাসরুমে নিয়ে যেতে। তখন একজন টিচার বলে, বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে না কোনো স্টুডেন্ট এখন আমাদের কথা শোনার মতো অবস্থায় আছে, কারণ এর মধ্যেই স্কুলের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তখন মিস পার্ক আর চুপ করে থাকতে পারেন না। তিনি সবাইকে স্কুল থেকে বের হয়ে যাওয়ার কথা জানানোর জন্য রুম থেকে বেরিয়ে আসেন। তিনি বাইরে বের হতেই এক জম্বি স্টুডেন্ট তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন তিনি নিজের চোখে দেখতে পান পুরো স্কুলের স্টুডেন্টরা একে একে জম্বি হয়ে যাচ্ছে। অন্যদিকে ক্যান্টিনে আগুন লাগার কারণে ফায়ার স্প্রিংকলার চালু হয়ে যায়। চারপাশে প্রচুর পানি পড়তে শুরু করায় পুরো মেঝে পিচ্ছিল হয়ে পড়ে। ফলে জম্বিরা ঠিকমতো দৌড়াতে না পেরে বারবার পড়ে যাচ্ছিল। এর মধ্যে মিনজু জম্বিদেরকে মেরে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু বিপদের মধ্যেও সে নিজের স্বভাব বদলায়নি। নিজে বাঁচার জন্য সে অন্যকে জম্বির সামনে ঠেলে দিচ্ছিল। আর এভাবেই সে জম্বিদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। এদিকে চংসান কোনোভাবে অঞ্জকে নিয়ে ক্যান্টিন থেকে বের হয়ে আসে। তারা ওপরের ক্লাসরুমের দিকে যেতে শুরু করে, কিন্তু সিঁড়িগুলো ততক্ষণে জম্বিতে ভরে যায়। তারপরেও সে হাল ছাড়ে না। একের পর এক জম্বিকে এড়িয়ে তারা কোনো মতে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে, কারণ এখন যেভাবেই হোক তাদেরকে কোনো একটি নিরাপদ জায়গায় পৌঁছাতে হবে। অন্যদিকে কয়েকজন স্টুডেন্ট কোনোভাবে একটা রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন চংসান আর অঞ্জ প্রাণপণে দৌড়াতে দৌড়াতে সেই রুমের সামনে চলে আসে। ভেতর থেকে গিয়ংসু তাদের দেখতে পেয়ে দ্রুত দরজা খুলে দেয়। দুজন কোনোভাবে ভেতরে ঢুকে পড়ে। এরপর ধীরে ধীরে আরো কয়েকজন স্টুডেন্ট এসে সেই রুমে জড়ো হয়। সুহুক ও নামরা মই বেয়ে উপরে ওঠে এবং জানালা দিয়ে কোনোভাবে সেই রুমের ভেতরে ঢোকে। সবাই এক জায়গায় হয় তারা কিছুটা সাহস পায়, কিন্তু সেখানে নায়ন নামের একটি মেয়ে ছিল। সে সমস্যা তৈরি করতে শুরু করে। সে আগে থেকে বেশ অহংকারী স্বভাবের ছিল এবং নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারত। বিশেষ করে গিয়ংসু গরিব পরিবারের ছেলে হওয়ায় তাকে সে প্রায় অপমান করত। এবারও গিয়ংসু অন্যদের রুমের ভেতরে ঢুকাতে সাহায্য করায় নায়ন তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। তবে অন্যরা তাকে থামিয়ে দেয়, কারণ এই মুহূর্ত নিজেদের মধ্যে ঝগড়া করার সময় না। এখন সবাইকে একসঙ্গে থাকতে হবে, যেভাবে হোক এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। অন্যদিকে হায়ঞ্জুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডক্টররা তার পরীক্ষা করছিল, কিন্তু কিছু সময়ের মধ্যে তার ইনজেকশনের প্রভাব কেটে যাওয়ায় সে জেগে ওঠে। এরপরে তার আচরণ অস্বাভাবিক হয়ে যায়। তাকে দেখতে আসা নার্সকে সে কামড়ে দেয়। এভাবে ধীরে ধীরে হাসপাতালেও ভাইরাস ছড়াতে শুরু করে। সে সময় মিস্টার লিকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তিনি বারবার পুলিশকে বোঝানোর চেষ্টা করেন হায়ঞ্জুকে এখন কোয়ারেন্টাইনে রাখতে হবে, কারণ তার থেকে ভাইরাস ছড়াতে পারে।
কিন্তু পুলিশ অফিসার তার কথা বিশ্বাস করতে চায় না। তখন মিস্টার লি বাধ্য হয়ে পুরো সত্যটা বলতে শুরু করেন। তিনি বলেন, আমার নিজের ছেলেও এই ভাইরাসের কারণে জম্বি হয়ে গিয়েছে। আসলে তিনি এই ভাইরাস নিয়ে পরীক্ষা করছিলেন, কারণ তার উদ্দেশ্য ছিল মানুষের ভয়কে সাহসে পরিণত করা। তিনি লক্ষ্য করেছিলেন সাধারণত বিড়াল ইঁদুরকে ভয় দেখিয়ে তাদের উপর আক্রমণ করে, কিন্তু কোনো কোনো সময় ইঁদুর যখন অতিরিক্ত ভয় বা রাগের মধ্যে চলে যায় তখন সেও বিড়ালের উপর আক্রমণ করতে পারে। এই বিষয়টাকে কাজে লাগিয়ে তিনি ইঁদুরের শরীর থেকে কিছু হরমোন ও ডিএনএর উপাদান নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন। তার উদ্দেশ্য ছিল মানুষের ভয়কে কমিয়ে তাকে আরও সাহসী ও শক্তিশালী করে তোলা। কিন্তু পরীক্ষাটা ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়। পুলিশ অফিসার এসব শুনে রেগে যায়। সে বলে, তুমি নিজেই নিজের ছেলেকে মেরে ফেলেছ। তখন মিস্টার লি আরও স্বীকার করেন তার ছেলে এই অবস্থায় যাওয়ার পর নিজের মাকেও কামড়ে দিয়েছিল, ফলে তার স্ত্রী এবং ছেলে দুজনেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। শেষ পর্যন্ত তাদের দুজনকে তিনি একটি ঘরের মধ্যে বন্দি করে রেখেছেন, আর এখনও তিনি তাদের শরীরে পরীক্ষা চালিয়ে যাচ্ছেন, একটাই আশায় কোনোভাবে যদি এই ভাইরাসের একটা প্রতিষেধক তৈরি করে নিজের পরিবারকে বাঁচাতে পারেন। কিন্তু এইসব কথা শুনে পুলিশ অফিসার মিস্টার লির ওপর আরও রেগে যায়, কারণ একজন বাবা নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে এমন এক ভাইরাস তৈরি করে বসেছেন যেটা এখন সব মানুষ জাতিকে বিপদের মধ্যে ফেলে দিতে যাচ্ছে। আর স্কুলে যখন একের পর এক জম্বি আক্রমণ শুরু হচ্ছিল তার কিছুক্ষণ আগেই হেসু নামের সেই মেয়েটি পেটে ব্যথার কথা বলে স্কুল থেকে বেরিয়ে গিয়েছিল। আসলে সে প্রেগনেন্ট ছিল। এরপর তার প্রসব বেদনা শুরু হলে একটি পাবলিক ওয়াশরুমে গিয়ে আশ্রয় নেয়, আর শেষ পর্যন্ত সেখানেই সে তার সন্তানকে জন্ম দেয়। এদিকে স্কুলে থাকা স্টুডেন্টরা তখনও বুঝতে পারছিল না এইসব কি ঘটছে। সবাই খুব ভয়ে ছিল। এর মধ্যে তারা একটা ফোন খুঁজে পায়, এমার্জেন্সি নাম্বারে কল করে জানায় স্কুলে জম্বি অ্যাটাক হয়েছে। ঠিক তখনই একজন টিচার রুমে ঢুকে পড়েন। তাকে দেখে সবাই ভয় পেয়ে গেলেও তিনি বলেন তিনি ঠিক আছেন এবং সবাইকে দরজা জানালার টেবিল চেয়ার দিয়ে ভালোভাবে আটকে দিতে বলেন। কিন্তু ইসাক দেখতে পায় টিচারের হাতে কামড়ের দাগ রয়েছে। সেটা দেখে সবাই তাকে রুম থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু তিনি রাজি হন না। আর এর মধ্যে তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই তিনি জম্বি হয়ে গিয়ে একজন স্টুডেন্টকে কামড়ে দেয়। মেয়েটিও সঙ্গে সঙ্গে আক্রান্ত হয়ে যায়। তখন চংসান আর গিয়ংসু মিলে জম্বি টিচারকে চেয়ার দিয়ে আটকে রাখে। আর এখানে দেসু নামের একজন শক্তিশালী ছেলে ছিল। সে নিজের শক্তি দিয়ে একাই সে আক্রান্ত মেয়েটাকে ধরে ফেলে, কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় সুহুক রুমের দরজা খুলে সবাইকে বের হয়ে পালাতে বলে। বাইরে বের হয়ে তারা দেখে চারপাশে অসংখ্য জম্বি। তখন সুহুক সামনে এগিয়ে গিয়ে জম্বিদের সঙ্গে লড়াই করে সবার জন্য রাস্তা তৈরি করতে থাকে। তাকে সাহায্য করতে চংসান, গিয়ংসু আর অন্য ছেলেরাও এগিয়ে যায়। দেসু নিজের শক্তিকে কাজে লাগিয়ে একটা দরজা ভেঙে জম্বিদের আটকানোর চেষ্টা করে। এভাবে তারা ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে, কিন্তু সবাইকে বাঁচাতে গিয়ে একসময় সুহুক তাদের থেকে আলাদা হয়ে যায়। বাকিরা কোনোভাবে একটা রুম খুঁজে পেলেও দরজায় তালা থাকায় ভেতরে কেউ ঢুকতে পারছিল না। চারপাশ থেকে তাদেরকে জম্বিরা ঘিরে ফেলেছিল। তখন অঞ্জ সেখানে থাকা পাইপের একটি শক্ত মাথা দিয়ে তালা ভেঙে ফেলে। এরপর সবাই কোনো মতে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু রুমের জানালা ভেঙে জম্বিরা ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তাই তারা টেবিল চেয়ার দিয়ে জানালা আটকে দেয়। ভেতরে ঢোকার পর অঞ্জ দেখতে পায় সুহুক তাদের সঙ্গে নেই। এটা দেখে সে ভীষণ ভেঙে পড়ে এবং সে ভাবে হয়তো সুহুক আর বেঁচে নেই। তার উপর তাদের কাছে থাকা ফোনটাও বাহিরে পড়ে গিয়েছিল। এখন কারোর সাথে আর যোগাযোগ করারও কোনো উপায় ছিল না। ঠিক তখনই মিস পার্ক কোনোভাবে ব্রডকাস্টিং রুমে পৌঁছে যায়। তিনি সেখানে গিয়ে অ্যানাউন্স করে জানায়, তোমরা যে যেখানে আছো নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করো, আর সুযোগ পেলে স্কুল থেকে চলে যাও। কথাগুলো বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন, আর তার কথাগুলো সবাই শোনে। তখন অঞ্জ হঠাৎ খেয়াল করে তার বেস্ট ফ্রেন্ড ইসাকের হাত পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে ইসাকের নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। আসলে রুমে ঢোকার সময় ইসাকের পায়ে জম্বি কামড়ে দিয়েছিল, আর তাই এখন ইসাকও জম্বিতে পরিণত হয়ে যায়। জম্বি হয়ে ইসাক অঞ্জুর ওপর আক্রমণ করার জন্য তেড়ে আসে, তাই চংসান তাকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইসাক এক হাত দিয়ে জানালাটি ধরে বাহিরে ঝুলে থাকে। সেটা দেখে অঞ্জ দ্রুত ইসাকের হাত ধরে তাকে আবারও উপরে তুলে আনার চেষ্টা করে। নিজের সবচেয়ে কাছের বন্ধুকে এই অবস্থায় দেখে অঞ্জ প্রচন্ড কষ্ট পায়। সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে তার প্রিয় বন্ধু এখন জম্বি হয়ে গিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে চংসান এসে ইসাককে মেরে নিচে ফেলে দেয়। বন্ধুকে এভাবে হারানোর পর অঞ্জ পুরোপুরি ভেঙে পড়ে। ততক্ষণে জম্বিরা সেই জানালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, আর তারা কোনোভাবে শুধু কয়েকটি চেয়ার টেবিল দিয়ে সেটা আটকে রেখেছিল। কিন্তু এভাবে তারা তাদেরকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। তখন চংসান বলে এই রুমের ভেতরে বেশিক্ষণ থাকলে তারা নিরাপদ থাকবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় যে যত দ্রুত সম্ভব স্কুল থেকে বেরিয়ে অন্য কোথাও পালিয়ে যেতে হবে।
কিন্তু ঘরের বাহিরে অসংখ্য জম্বি থাকার ফলে দরজা দিয়ে বের হওয়ার কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত তারা জানালা দিয়ে নিচে নামার সিদ্ধান্ত নেয়। এই জন্য সেই পাইপ ব্যবহার করে সবাই একে একে করে নিচে নামতে শুরু করে। তবে পাইপটি পুরোপুরি মাটি পর্যন্ত পৌঁছায় না। মাঝখানে একটি ঘরের জানালার কাছে এসে সেটি শেষ হয়ে গিয়েছিল। ওই জানালা দিয়ে ঘরের ভেতরে ঢোকার পর তারা দেখতে পায় সেখানে তাদের ক্লাস টিচার মিস পার্ক লুকিয়েছিল। এতগুলো স্টুডেন্টকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে মিস পার্ক খুব খুশি হন। তিনি একে একে সবাইকে জানালা দিয়ে ভেতরে ঢুকিয়ে নেন। এভাবে প্রায় সবাই নিরাপদে নিচে নেমে এলেও ওপরে তখন একা চংসান ছিল। ঠিক তখনই জম্বিরা দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং চংসানকে ধরার জন্য জানালার দিকে এগিয়ে আসে। তখন চংসান কোনোভাবে পাইপ ধরে ঝুলে পড়ে। তখন একটি জম্বিও তার পা ধরে ঝুলে যায়। ঠিক সেই সময় দেখা যায় সুহুক এখনো বেঁচে আছে। সে জম্বিদের হাত থেকে বাঁচতে সেও জানালা দিয়ে বাহিরে বের হয়ে এসেছিল। এরপর সে জানালার কার্নিশ ধরে এগিয়ে আসতে সে চংসানকে দেখতে পায়। তখন সুহুক জম্বির হাত থেকে চংসানকে বাঁচিয়ে তারা কোনোভাবে সে রুমে ঢুকতে পারে। কিন্তু সেখানে থাকা নায়ন আবারও নিজের স্বার্থপর স্বভাব দেখাতে শুরু করে। সুহুক আর চংসান পুরোপুরি ভেতরে ঢোকার আগে সে সবাইকে জানালা বন্ধ করে দিতে বলছিল। এটা দেখে গিয়ংসু রেগে গিয়ে বলে, তুমি এতটা স্বার্থপর কিভাবে হতে পারো? ওরা এখনো ভেতরে ঢুকতে পারেনি। এতে নায়ন রেগে গিয়ে তাকে অপমান করে। তখন দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এসব দেখে মিস পার্ক তাদেরকে থামায়। তখন ক্লাসের সেকেন্ড বয় ইয়ংমিন একটি কম্পিউটার দেখতে পেয়ে বলে, এই কম্পিউটার ব্যবহার করে তারা বাহির থেকে সাহায্য চাইতে পারবে। এই বলে সে তার সোশ্যাল মিডিয়া খুলতে আরো ভয়ঙ্কর একটা সত্য জানতে পারে। শুধু স্কুল না, পুরো শহরের পরিস্থিতি এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। কোনো জায়গা আর নিরাপদ নেই। ঠিক তখনই ওপর থেকে একটি জম্বি পাইপ ধরে তাদের জানালার দিকে ঝুলে আসে। সবাই মিলে একটি লাঠির ধারালো অংশ দিয়ে তাকে আঘাত করে নিচে ফেলে দেয়। কিন্তু জম্বিটাকে মারার সময় গিয়ংসুর নাকে আঘাত লাগে এবং হাতেও সামান্য কেটে যায়। আর তাই তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। তখন নায়ন সবাইকে বলতে শুরু করে সে হয়তো জম্বি হয়ে যাচ্ছে। নায়ন বলে জম্বি হওয়ার আগে সবার নাক দিয়ে রক্ত বের হয়। এখন গিয়ংসুর নাক থেকেও রক্ত বের হচ্ছে আর তার হাতেও আঁচড়ের দাগ রয়েছে। তাই নায়ন সবাইকে বলে জম্বি হয়ে যাওয়ার আগে তাকে রুম থেকে বের করে দিতে। কিন্তু গিয়ংসু সবাইকে বোঝানোর চেষ্টা করে জম্বিকে মারার সময় লাঠির আঘাতটা তার নাকে লেগেছিল, যার কারণে রক্ত বের হচ্ছে। আর সেই লাঠির ধারালো অংশ লেগেই তার হাত কেটেছে। সবাই তার কথা বিশ্বাস করলেও নায়ন কিছুতেই মানতে চায় না। সে বারবার গিয়ংসুকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, কারণ সে জম্বি হয়ে গেলে সবাই তার কারণে মারা যাবে। আর গিয়ংসুকে সে বিভিন্নভাবে গালাগালি করতে থাকে। শেষ পর্যন্ত মিস পার্ক সিদ্ধান্ত নেন তারা যেহেতু ব্রডকাস্টিং রুমে আছে আর এখানে রেকর্ডিং এর জন্য আলাদা করে একটা রুম করা আছে, তাই সেখানে গিয়ংসুকে 10 মিনিটের জন্য রাখা হবে। এই সময়ের মধ্যে তার শরীরের কোনো পরিবর্তন না হলে সে আবারও সবার কাছে ফিরে আসবে আর নায়ন তার কাছে ক্ষমা চাইবে। কথায় তারা দুজনই রাজি হয়। তবে ঘরে ঢোকার আগে গিয়ংসু বলে সে 10 মিনিট নয়, পুরো 1 ঘন্টা একাই সেখানে থাকবে। এরপর সে সেই রুমে চলে যায়। আর 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও তার শরীরে কোনো পরিবর্তন আসে না। এটা দেখে বাকিরা সবাই নায়নের উপর প্রচন্ড রেগে যায় এবং তাকে নিজের কথা অনুযায়ী গিয়ংসুর কাছে ক্ষমা চাইতে বলে। কিন্তু নায়ন কোনোভাবেই গিয়ংসুর কাছে হার মানতে চায় না। সে মনে করে ক্ষমা চাইলে সবার কাছে সে ছোট হয়ে যাবে। একটু আগে জম্বিকে মারার জন্য ব্যবহার করা লাঠিতে এখনো জম্বির রক্ত লেগে আছে। তাই সবার নজর এড়িয়ে সে তার রুমালে সেই রক্ত মুছে নেয়। এরপর গিয়ংসুর কাছে ক্ষমা চাওয়ার অজুহাতে সেই রুমে গিয়ে তার হাতে কাটা জায়গায় সেই জম্বির রক্ত লাগিয়ে দেয়। এরপর সে আবারও গিয়ংসুকে অপমান ও গালাগালি করতে থাকে। এতে দুইজনের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই জম্বির রক্ত কাটা জায়গায় লাগার ফলে গিয়ংসু ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে শুরু করে। এতক্ষণ সম্পূর্ণ সুস্থ থাকার পরে হঠাৎ করে এই পরিবর্তন দেখে সবাই হতভম্ব হয়ে যায়। ভয়ে তার বন্ধুরা তার কাছ থেকে দূরে সরে যেতে থাকে। আর তখন নায়ন আবারও তাকে রুম থেকে বের হয়ে যেতে বলে। সবচেয়ে কাছের বন্ধুকে এভাবে শেষ হয়ে যেতে দেখে চংসান কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সে অনেক ভেঙে পড়ে। আর গিয়ংসু পুরোপুরি জম্বি হয়ে যাওয়ার আগে সবাইকে বলে সে তাদের বন্ধু, সে কারো ক্ষতি চায় না। সে কারো ক্ষতি করার আগে সে এই রুম থেকে চলে যাবে। এই কথা বলে ইয়ংগুক কাঁদতে কাঁদতে দরজার দিকে এগিয়ে যায়। কিন্তু রুম থেকে বের হওয়ার আগেই সে পুরোপুরি জম্বিতে পরিণত হয়। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন নায়ন মনে মনে খুশি হয় আর তাকে গিয়ংসুকে সহ্য করতে হবে না। জম্বি হওয়ার পর গিয়ংসু নিজের অজান্তে বন্ধুদের উপর আক্রমণ করতে শুরু করে। তবে কারো ক্ষতি হওয়ার আগেই চংসান জানালা দিয়ে বাইরে বেরিয়ে তাকে লক্ষ্য করে জোরে জোরে সিটি দিতে থাকে। গিয়ংসু তার দিকে ছুটে এসে আক্রমণ করতে গেলে জানালা দিয়ে নিচে পড়ে যায়। কিন্তু এত উপর থেকে পড়েও সে মারা যায় না। এমনকি তার তেমন কোনো ক্ষতিও হয় না, বরং সে উঠে আবারও স্কুল মাঠের দিকে ছুটে যায়।
অন্যদিকে শহরের একজন এমএলএ জম্বির কারণে একটি বড় বিল্ডিংয়ে আটকে পড়েছিল, আর তাকে উদ্ধার করতে বেশ কয়েকজন ফায়ার ব্রিগেডের কর্মী পৌঁছায়। তার মধ্যে অঞ্জুর বাবা মিস্টার সোজুও ছিলেন। কিন্তু বিল্ডিংটিকে চারদিক থেকে জম্বিরা ঘিরে ফেলেছিল, তাই বের হওয়ার কোনো উপায় ছিল না। তাই তারা কোনোভাবে রাতটা সেই বিল্ডিংয়েই কাটায়। পরের দিন সকালে বিল্ডিংয়ের ছাদে এমএলএর জন্য একটি জরুরি হেলিকপ্টার আসে এবং সেই হেলিকপ্টারে করে তারা একটি ক্যাম্পে পৌঁছে যায়। ক্যাম্পটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। শহরের অন্যান্য জায়গার তুলনায় ক্যাম্পটি অনেক নিরাপদ ছিল। সেখানে ঢোকার আগে প্রত্যেক ব্যক্তিকে ভালোভাবে পরীক্ষা করে দেখা হচ্ছিল কারো শরীরে কোনো ভাইরাস আছে কিনা। এদিকে শহরের পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় যে দেশের সব সেনাবাহিনী পুরো এলাকাটিকে ঘিরে ফেলে, যাতে কোনো জম্বি এই শহরের বাইরে যেতে না পারে। টিভি চ্যানেলগুলোতে এই পরিস্থিতির খবর প্রচার করা হচ্ছিল। এই খবর দেখার পরে চংসানের মা প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। তিনি যেভাবে হোক নিজের ছেলেকে স্কুল থেকে উদ্ধার করতে চান, তাই দ্রুত একটি স্কুটি নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। কিন্তু সেনাবাহিনীরা শহরের সব রাস্তা বন্ধ করে দেয়, যার কারণে তিনি যেতে পারেন না। তাই তিনি বিভিন্ন গলির ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেন। আর তার স্কুলে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। নিজের জীবনের কোনো পরোয়া না করে তিনি স্কুলের ভেতরে ঢুকে ছেলেকে খুঁজতে শুরু করেন। কিন্তু সেখানে থাকা জম্বিরা তার উপরে খুব খারাপভাবে আক্রমণ করে। তবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিজের ছেলের কথা চিন্তা করেন, তাই তিনি জোরে জোরে তার নাম ধরে ডাকতে থাকেন। এদিকে গিয়ংসু জম্বি হয়ে যাওয়ায় ঘরের সবাই হতাশ হয়ে বসেছিল। তখন নায়ন বলে সে শুরু থেকেই ঠিক ছিল, আজ সে না থাকলে সবাই বিপদে পড়ত। তখন নামরা সবাইকে সত্যিটা বলে দেয়, সবকিছু নায়নের কারণেই হয়েছে, কারণ সে ইচ্ছা করে লাঠিতে লেগে থাকা জম্বির রক্ত গিয়ংসুর কাটা জায়গায় লাগিয়ে দিয়েছিল। প্রথমে নায়ন নিজের দোষ অস্বীকার করলেও পরে স্বীকার করতে বাধ্য হয়। সব জেনে সবাই তার উপর প্রচণ্ড রেগে যায়। চংসান তাকে ধাক্কা দিয়ে বলে সে গিয়ংসুর জীবন নষ্ট করেছে, সে একজন খুনি। নায়ন দেখে সবাই তাকে খুব খারাপ নজরে দেখছে। তখন সে বুঝতে পারে সে কত বড় অপরাধ করেছে। তাই নিজের ভুল বুঝতে পেরে নায়ন কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যায়। তখন মিস পার্ক সবাইকে বলে তারা যেন একে অপরকে বাঁচিয়ে রাখে এবং তাদের জন্য আর কেউ যেন মারা না যায়। এই বলে তিনি নায়নকে বাঁচানোর জন্য একা রুম থেকে বেরিয়ে যান। অন্যদিকে সেই মিঞ্জু বহু কষ্টে জম্বিদের হাত থেকে পালিয়ে একটি অফিসে লুকিয়ে পড়ে। সেই রুমটি ছিল প্রিন্সিপালের রুম, আর সেখানে টেবিলের নিচে প্রিন্সিপালও লুকিয়েছিল। এদিকে থানায় পুলিশ অফিসার মিস্টার লির কাছে ভাইরাসের ওষুধ সম্পর্কে জানতে চাচ্ছিলেন, কিন্তু মিস্টার লি কোনো উত্তর দিচ্ছিলেন না। এর মধ্যে জম্বিরা থানায় হামলা করে এবং একে একে পুলিশদের ওপর আক্রমণ করতে শুরু করে। নিজের চোখের সামনে এতগুলো মানুষকে জম্বি হতে দেখে মিস্টার লি নিজের ভুল বুঝতে পারেন। শেষ মুহূর্তে তিনি পুলিশ অফিসারকে জানান স্কুলের সায়েন্স ল্যাবে থাকা তার ল্যাপটপে ভাইরাস সম্পর্কে সব তথ্য দেওয়া আছে। এরপর অফিসারকে বাঁচাতে তিনি নিজেই জম্বিদের সামনে গিয়ে তাদেরকে আটকে রাখার চেষ্টা করেন। অন্যদিকে স্কুলের ছাত্ররা আশা করছিল সেনাবাহিনী বা পুলিশ তাদের এসে উদ্ধার করবে, কিন্তু রাত পার হয়ে সকাল হয়ে গেলেও কেউ তাদের নিতে আসে না। তাই তারা আবারও হেল্পলাইনে ফোন দিয়ে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ক্লাস টাইমে সবার ফোন টিচার রুমে থাকতো, তাই ফোন আনতে চংসান ও সুক জানালা দিয়ে বেরিয়ে টিচার রুমের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর আজকে গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা অনেক বড় হওয়ায় সম্পূর্ণ গল্প একবারে দেওয়া সম্ভব হলো না। তাই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি এই ভিডিওতে 100টা কমেন্ট পাই আর আপনারা যদি কমেন্ট করে জানান যে আপনারা এর নেক্সট পার্ট দেখতে চান, তাহলে আমি অবশ্যই এই গল্পের পরের অংশটা নিয়েও হাজির হব। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমন আরও মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই।